স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রামিং শুরু করেছিলাম। তো এই অধ্যায়ের গত পার্টে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের ভাষা নিয়ে আলোচনা করেছি। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করার সময় আমরা বলেছিলাম যে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখা হয়। মেশিন ভাষায় শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হতো, বিধায় মানুষের পক্ষে এই প্রোগ্রাম বোঝা এবং লেখাটা খুবই কষ্টকর ছিল, ভুল সংশোধন করা খুবই কঠিন ছিল। তাই মানুষ দ্বিতীয় প্রজন্মের ভাষার দিকে ধাবিত হয় এবং সেখানে অ্যাসেম্বলি ভাষার উদ্ভব ঘটে 1950 সালে। তো বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখা হতো, কিন্তু এই প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারত না, বিধায় বিভিন্ন অনুবাদক প্রোগ্রামের সাহায্যে এই অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরিত করার দরকার হতো। অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে আমরা যে জিনিসটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন মেশিনের অ্যাসেম্বলি ভাষা ভিন্ন ভিন্ন, এবং এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম আরেক কম্পিউটারে চালানো যায় না, এবং এই ভাষাটাও কিন্তু মেশিনের সংগঠনের উপর নির্ভরশীল। অর্থাৎ এটিও যন্ত্র নির্ভর ভাষা, অর্থাৎ মেশিন ভাষা যেমন যন্ত্র নির্ভর ভাষা, অ্যাসেম্বলি ভাষাও তেমনই যন্ত্র নির্ভর ভাষা। তো অ্যাসেম্বলি ভাষা এবং মেশিন ভাষায় এই যে প্রবলেমগুলা, এই প্রবলেমগুলা মানুষের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে যে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার জন্য। তখন মানুষ কি করলো, যে তৃতীয় প্রজন্মের ভাষা আবিষ্কার করে ফেললো। তো আমরা আজ তৃতীয় প্রজন্মের ভাষা সম্পর্কে জানবো। সেটা সময়কাল হচ্ছে 1960 থেকে 1970। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে যতগুলো প্রোগ্রাম তৈরি করা হয় তার প্রায় সবগুলোই কিন্তু তৃতীয় প্রজন্মের ভাষার মাধ্যমে তৈরি করা হয়। তোমরা দেখবা যে আমরা যে সি প্রোগ্রামিং শিখবো সেটাও কিন্তু তৃতীয় প্রজন্মের ভাষারই অন্তর্ভুক্ত। তৃতীয় প্রজন্মের ভাষায় মানুষের ভাষাকে, অর্থাৎ ইংরেজি ভাষাকে কিন্তু প্রোগ্রামের ভাষা হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যাসেম্বলি ভাষায় বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন এবং মেশিন ভাষায় 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হতো, কিন্তু তৃতীয় প্রজন্মের ভাষায় ইংরেজি ভাষা ব্যবহার করে মানুষ প্রোগ্রাম লেখা শুরু করে। এটা অত্যন্ত সহজ, কারণ তোমরা জানো যে ইংরেজি সহজ একটি ভাষা। এই ভাষায় প্রোগ্রাম লেখা সহজ কারণ এটা পৃথিবীর সব দেশেই প্রায় ইংরেজি পড়ানো হয়। তো এই জন্য এই ভাষায় প্রোগ্রাম লেখাটা সহজ। তো আমরা দেখি তৃতীয় প্রজন্মের ভাষার নাম হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তাহলে আমরা প্রথম প্রজন্মের ভাষা এবং দ্বিতীয় প্রজন্মের ভাষা যখন পেয়েছিলাম তখন বলেছিলাম যে প্রথম প্রজন্মের ভাষা আর দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, আর তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। উচ্চতর ভাষা বা হাই লেভেল ভাষার সাথে মানুষের ভাষার মিল আছে। মানুষের ভাষা বলতে ইংরেজি ভাষা মনে রাখবা। আবার তুমি কিন্তু অন্য কোনো ভাষা মনে করো না, তুমি হিন্দি অথবা বাংলা এইগুলো কিন্তু মনে করার কোনো কারণ নেই, কারণ এই ভাষাগুলোতে কিন্তু এখনো স্বাভাবিকভাবে কিন্তু প্রোগ্রাম তৈরি করা যাচ্ছে না। শুধুমাত্র প্রোগ্রাম লেখার জন্য আমরা ইংরেজি ভাষাটাই ব্যবহার করি। তাহলে সাংকেতিক ভাষা এবং যন্ত্র ভাষায় প্রোগ্রাম লেখা একজন প্রোগ্রামারের পক্ষে রীতিমতো অসুবিধাজনক, বিধায় উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম লেখার প্রয়োজনীয়তা দেখা দেয়। এটা আমরা গত পাঠেও বলেছিলাম যে সাংকেতিক ভাষা এবং যন্ত্র ভাষায় কি কি প্রবলেম ছিল। সাংকেতিক ভাষা এবং যন্ত্র ভাষায় প্রোগ্রাম লেখা কিন্তু কঠিন একজন মানুষের পক্ষে। উচ্চতর ভাষায় লেখা প্রোগ্রাম কিন্তু যন্ত্র নির্ভর নয়, অর্থাৎ এটা কিন্তু যন্ত্রের উপর নির্ভর করে না। অর্থাৎ এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম আরেক কম্পিউটারে কিন্তু চালানো যায়। একটা কম্পিউটারে তুমি লিখবে, আরেকটা কম্পিউটারে নিয়ে তুমি রান করবা। এটা কিন্তু তৃতীয় প্রজন্মের ভাষার ক্ষেত্রে সম্ভব। মানুষের বোধগম্য বর্ণ, সংখ্যা, বাক্য ব্যবহার করে উচ্চতর ভাষায় প্রোগ্রাম তৈরি করা হয়। ফলে যে কোনো প্রোগ্রামারের পক্ষে এই ভাষায় লেখা প্রোগ্রাম বুঝতে কষ্ট। অর্থাৎ এক প্রোগ্রামারের লেখা প্রোগ্রাম আরেক প্রোগ্রামার কিন্তু বুঝতে পারে, কিন্তু সাংকেতিক ভাষার ক্ষেত্রে বা উচ্চ স্তরে নিম্ন স্তরের ভাষার ক্ষেত্রে কিন্তু এটা বোঝাটা কিন্তু কষ্টসাধ্য ছিল। এটি মানুষের জন্য বুঝতে পারা সহজ, কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না বলে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে মেশিন ভাষায় রূপান্তরিত করে নিতে হয়। তাহলে এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে যে কম্পিউটার শুধুমাত্র কি বুঝে, কম্পিউটার শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝে। তাহলে কম্পিউটারের মাধ্যমে কোনো কিছু নির্বাহ করাইতে হলে তাকে কিন্তু মেশিন ভাষায় রূপান্তর করে নিতে হবে, নাহলে কিন্তু পারবা না। এই যে আমরা এত লেখাজোকা যা কিছু করি না কেন, তোমরা মুভি দেখো, গান শোনো, সবই কিন্তু 0 এবং 1 এ কনভার্ট করা। বাট তুমি দেখতেছো গান, কিন্তু কম্পিউটারের ভিতরে জমা আছে এটা 0 এবং 1 হিসেবে। এটা মনে রাখতে হবে। তাহলে কম্পিউটার, এটা মানুষ বুঝতে পারে কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। তাই কি করতে হবে, অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করে নিতে হবে। এই ভাষায় অতি সহজে এবং দ্রুত প্রোগ্রাম লেখা যায়, এই জন্য উচ্চতর ভাষার জনপ্রিয়তা লাভ করে। পরীক্ষা যদি তোমার কাছে
জানতে চায় যে উচ্চতর ভাষার জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করা বা উচ্চতর ভাষা জনপ্রিয় কেন বিশ্লেষণ করা। তাহলে তোমাকে কিন্তু এভাবেই লিখতে হবে। মনে রাখতে হবে এই প্রশ্নটা কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে যে উচ্চতর ভাষা জনপ্রিয়তার কারণ বিশ্লেষণ করো। তাহলে তোমাকে কিন্তু এভাবে সাজিয়ে লিখে দিতে হবে যে কেন উচ্চতর ভাষা জনপ্রিয়। তাহলে তোমাকে উচ্চতর ভাষা জনপ্রিয়তার পাশাপাশি তোমাকে কিন্তু যে পূর্বের যে দুটো ভাষা আমরা শিখছি তাদের অপকার অর্থাৎ তাদের অসুবিধাটা কিন্তু তুলে ধরতে হবে যে তাদের অসুবিধা কি ছিল। যে সাংকেতিক ভাষা যন্ত্র ভাষায় সাংকেতিক ভাষা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, তো যন্ত্র ভাষায় বিভিন্ন ধরনের জিরো এবং ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম লেখা হতো। এটা মানুষের জন্য বুঝতে পারাটা খুবই কঠিন ছিল এবং প্রোগ্রাম লিখতে অনেক সময় লাগতো, ভুল সংশোধন করা কঠিন হইতো। তারপরে এক প্রোগ্রামের লেখা প্রোগ্রাম, এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম আর কম্পিউটারে চালানো যেত না। এই সমস্যাগুলোর কারণে কি হয় যে উচ্চতর ভাষার প্রয়োজন দেখা দেয়। আর উচ্চতর ভাষার লেখা প্রোগ্রাম কিন্তু যন্ত্র নির্ভর নয়। এখানে মানুষের বোধগম্য বর্ণ সংখ্যা বাক্য ব্যবহার করছে। তোমাকে মিলিয়ে কিন্তু লিখতে হবে উচ্চতর ভাষা জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করা। আর সময়কাল হচ্ছে 1960 থেকে 1970। অর্থাৎ 70-এর পরে কিন্তু অন্য একটা ভাষার আবির্ভাব ঘটে। আবার তোমার এটা ভাবার কোনো কারণ নেই যে 1960 থেকে 1970-এর মধ্যেই এই প্রজন্মের ভাষার ব্যবহার শেষ। না, এটা কিন্তু শেষ হয় নাই। জাস্ট এটা হচ্ছে 70-এর পরে আরেকটা ভাষার আবির্ভাব ঘটে। এবার আসো উচ্চতর ভাষার সুবিধা। এই ভাষায় প্রোগ্রাম লেখা সহজ এবং লিখতে সময় কম লাগে। কেন সময় কম লাগে? কারণ তুমি যেটা বুঝতে পারো, কারণ তুমি ইংরেজি ভাষায় প্রোগ্রাম লিখতেছো, এই কারণে লিখতে এখানে সময় কম লাগবে। ভুল নির্ণয় এবং সংশোধন করা সহজ, কারণ এখানে সহজেই ভুল নির্ণয় করা যায় এবং সেই ভুলটাকে সংশোধন করা সহজ হয়। সহজে প্রোগ্রামের যেকোনো অংশের পরিবর্তন এবং পরিবর্ধন করা যায়। তুমি যেকোনো অংশ দ্রুত পরিবর্তন করতে পারবে এবং পরিবর্ধন করতে পারবে। তুমি একটা রেজাল্ট চাচ্ছ, তাহলে তুমি কিছুক্ষণ পরে দেখলে যে না, আমার রেজাল্ট না, আমি আরো একটা বৃহৎ রেজাল্ট চাই বা আমি বিভিন্ন অন্যভাবে চাই, তাহলে তুমি চাইলে সেটাকে তুমি তোমার প্রোগ্রামকে পরিবর্তন করতে পারবা। কারণ একটা সফটওয়্যার তৈরি করার সময় এক একজনের মাথায় এক একটা আইডিয়া আসে, এক একজন এক একভাবে তৈরি করে, এক এক কোম্পানি এক এক রকম সফটওয়্যার তৈরি করে। এই ভাষায় লেখা প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। অর্থাৎ এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম আরেক কম্পিউটারে কিন্তু চালানো যায়। এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা শুধুমাত্র উচ্চতর ভাষার ক্ষেত্রেই। উপরের দুটো ভাষা যেটা আমরা গত পাঠগুলোতে আলোচনা করেছি, সেই দুটো ভাষায় লেখা প্রোগ্রাম কিন্তু এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম আর কম্পিউটারে চালানো যেত না। মানুষের বোধগম্য হরফ, সংখ্যা, বাক্য ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় বিধায় এটি সহজে বোঝা যায়। কিন্তু আগের দুটোতে কিন্তু মানুষের বোধগম্য কোনো কিছুই ছিল না। এই ভাষায় প্রোগ্রাম এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের ভেতরের সংগঠন সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন। অর্থাৎ একজন যদি কম্পিউটার সম্পর্কে নাও জানে, অর্থাৎ তোমরা এখন সি ভাষায় প্রোগ্রাম হচ্ছে, সি ভাষাটা শিখার পরে তোমরা ছোট ছোট প্রোগ্রাম তৈরি করতে পারবা। তো তোমরা তো কম্পিউটার সম্পর্কে কিছুই জানো না, তোমরা শুধু অন অফ করতে পারো বা টাইপ করতে পারো। তাহলে তোমাকে মনে রাখতে হবে, তুমি যদি অ্যাসেম্বলি ভাষায় বা মেশিন ভাষায় কোনো প্রোগ্রাম লিখতে চাও, তাহলে তোমাকে মেশিনের সংগঠন সম্পর্কে ধারণা রাখতে হবে। এবার আসো উচ্চতর ভাষার অসুবিধাগুলো কি কি আমরা দেখি। উচ্চতর ভাষার অসুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় না। অর্থাৎ উচ্চতর ভাষার সবচেয়ে বড় অসুবিধা যেটা, এটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। সরাসরি কিন্তু কম্পিউটার এই ভাষাটা বুঝতে পারে না। তুমি প্রোগ্রাম লিখবে কিন্তু কম্পিউটার তো এটা সরাসরি বুঝবে না। তাকে কি করতে হবে? অনুবাদের প্রোগ্রাম ব্যবহার করে তাকে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করে দিলে সে বুঝতে পারবে। এই ভাষায় লিখিত প্রোগ্রাম আকারে অনেক বড় হয়। এই প্রোগ্রাম আকারে অনেক বড় হবে, কারণ এখানে যেহেতু আমরা এই যে ইংরেজি ভাষা ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করবে, এই জন্য প্রোগ্রামটা সাইজে কিন্তু বড় হয়ে যাবে। অর্থাৎ এখানে মেমোরি অপচয় বেশি হবে। প্রোগ্রাম নির্বাহ করতে বেশি সময় লাগে। কেন প্রোগ্রাম নির্বাহ করতে বেশি সময় লাগবে? কারণ সে প্রথমে এটাকে মেশিন ভাষায় রূপান্তর করবে, তারপর সেটাকে কার্যে পরিণত আহ, আগে করবে সে মেশিন ভাষায় রূপান্তর করবে, তারপরে ভুল থাকলে ভুল সংশোধন করবে, এরপর এটাকে সে কার্যে পরিণত করবে। এই কারণে এই ভাষায় প্রোগ্রাম নির্বাহ করতে বেশি সময় লাগে। কিন্তু মেশিন ভাষায় প্রোগ্রাম তৈরি করলে সেটা তো কম্পিউটার সরাসরি বুঝতে পারে, অনুবাদকের দরকার না, সে দ্রুত নির্বাহ করতে পারে। কিন্তু উচ্চতর ভাষায় তো সরাসরি সে বুঝতে পারে না, এই জন্য কি করতে হবে? অনুবাদ করে দিতে হবে। তোমাদেরকে আমি মনে হয় গত পাঠে বলেছিলাম যে তুমি ধরো একটা জাপানি লোকের সাথে তুমি এই যে কথা বলবা, তো এখন তুমি তো জাপানের লোকের ভাষা বুঝবে না, তাহলে তোমাকে কি করতে হবে? এমন একজন লোককে সাথে রাখতে হবে যে লোক জাপানের ভাষাও বুঝে, বাংলা ভাষাও বুঝে, অথবা ইংরেজি ভাষা বুঝে। তাহলে জাপানের লোক কথা বলবে, ওই লোকটা শুনবে, শুনে সে তোমাকে বাংলা বা ইংরেজিতে রূপান্তর করে দিলে তুমি এটা বুঝতে পারবে। তারপরে তুমি বলবা বাংলা অথবা ইংরেজিতে, এরপরে ওই লোকটা শুনবে, শুনে সেটাকে জাপানি ভাষায় রূপান্তর করে জাপানের লোককে বলবে। ঠিক এই কারণে এখানে কিন্তু কি হবে, একজন লোক প্রশ্ন করার পরে সে তার কাঙ্ক্ষিত উত্তর পেতে কিন্তু অনেক বেশি সময় ব্যয় হবে। এই ভাষায় লেখা প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। তুমি যেমন জাপানের লোকের কথা সরাসরি বুঝতে পারবে না, যে লোকটা তুমি সাথে রাখছো ও লোকটা যেভাবে তোমাকে বলবে তুমি সেভাবে উত্তর দিবে। ওই লোকটা যদি ভুল বলে তুমি তো ভুলে ধরতে পারবে না। তাহলে এই ভাষায় লেখা প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে না।
এই ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য বিভিন্ন ধরনের অনুবাদক প্রোগ্রামের দরকার হয়। অর্থাৎ উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করতে হলে বিভিন্ন ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে। আমরা কিন্তু পরবর্তীতে অনুবাদক প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করব, তখন বুঝতে পারবো যে অনুবাদক প্রোগ্রামগুলো কিভাবে কাজ করে আর কোন ভাষাকে এই যে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কোন ধরনের অনুবাদক প্রোগ্রামের দরকার হয়। বেশি মেমোরির প্রয়োজন হয় কেন? বেশি মেমোরির প্রয়োজন হয় কারণ এখানে তো একটা হচ্ছে মূল প্রোগ্রাম আর একটা হচ্ছে রূপান্তরিত প্রোগ্রাম, অর্থাৎ মেশিন ভাষায় যেটাকে রূপান্তর করেছে, এই জন্য এখানে মেমোরি অবস্থা কিন্তু বেশি, অর্থাৎ বেশি মেমোরির প্রয়োজন হয়। এখন আসলে আমরা উচ্চতর ভাষা কোথায় কোথায় আসলে ব্যবহার করব। বড় প্রোগ্রাম তৈরি কাজ, অর্থাৎ বর্তমানে আমি আগে এই আজকের পাঠের শুরুতেই বলেছিলাম, বর্তমানে যতগুলো প্রোগ্রাম তোমরা দেখবা কম্পিউটারে মোবাইলে, যত জায়গায় তোমরা দেখবে সব হচ্ছে কিন্তু উচ্চতর ভাষার ব্যবহার। এখানে কোথাও কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না বা মেশিন ভাষাও কিন্তু কোথাও ব্যবহার করে নাই। তাহলে বড় বড় প্রোগ্রাম তৈরির কাজে কিন্তু এই উচ্চতর ভাষা ব্যবহার, বৃহৎ ডেটা প্রসেসিং এর কাজে এই প্রোগ্রাম তৈরি করতে, বৃহৎ ডেটা প্রসেসিং এর কাজে ব্যবহৃত প্রোগ্রাম তৈরি করতে এই উচ্চতর ভাষা ব্যবহার করা হয়। যেসব ক্ষেত্রে প্রচুর মেমোরির প্রয়োজন সেসব ক্ষেত্রের সফটওয়্যার তৈরির কাজে, অর্থাৎ বড় বড় সফটওয়্যারগুলো ব্যবহারের ক্ষেত্রে, জটিল গাণিতিক নিকাশে সফটওয়্যার তৈরির কাজে, অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরির কাজে। অর্থাৎ আমরা এই যে তোমরা মোবাইলে যে অ্যাপসগুলো ব্যবহার করি এগুলো সব হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোলের কাজে, অটোমেটিক প্রসেস কন্ট্রোল যতগুলো আছে, ধরো এখন তুমি এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে অটোমেটিক মেশিনগুলো তৈরি করা হয় প্রত্যেকটা তৈরির কাজে কিন্তু উচ্চ স্তরের ভাষার ব্যবহার আছে অটোমেটিক প্রসেস কন্ট্রোলের কাজে। এবার আসো কয়েকটি উচ্চতর ভাষা সম্পর্কে আমরা এখন জানবো। দেখো সি, সি প্লাস প্লাস, পিএইচপি, জাভা স্ক্রিপ্ট। মনে রাখবো এখানে জাভা স্ক্রিপ্ট কিন্তু এক শব্দ, এখানে জাভা স্ক্রিপ্ট এক শব্দ, এটা মনে রাখবা, জাভা স্ক্রিপ্ট এক শব্দ, জাভা স্ক্রিপ্ট। এটা একটা ভাষা, এটা বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত ভাষা। এই যে তোমাদের মোবাইল অ্যাপস গুলা যে এখন তৈরি হচ্ছে এগুলো ম্যাক্সিমামই জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হচ্ছে। এরপর হচ্ছে ফাইথন। ফাইথন হচ্ছে সবচেয়ে শক্তিশালী ভাষা কম্পিউটার প্রোগ্রাম তৈরির কাজে এখন ব্যবহার হচ্ছে, সর্বশেষ ভাষা হচ্ছে ফাইথন ভাষা। এই ফাইথন দিয়ে অনেক শক্তিশালী সফটওয়্যার তৈরি করা যায়। আর সবচেয়ে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, এবং তোমাদের পাঠ্যপুস্তকে আছে সি। বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা সিএসসি ভর্তি হয় তাদেরকে প্রথমে কিন্তু সিটা শেখায়, অর্থাৎ সি হচ্ছে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ। তুমি সি পারলে সি এর যে বেসিকটা সেটা তুমি অন্য ভাষার ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। অর্থাৎ কিভাবে আসলে একটা প্রোগ্রাম তৈরি করবে, ছোট ছোট প্রোগ্রাম তৈরি করা শিখাবে তোমাকে সি ব্যবহার করে, যে তোমরাও দেখবা যে কিভাবে সি ব্যবহার করে ছোট ছোট প্রোগ্রাম তৈরি করা যায়। ছোট ছোট প্রোগ্রাম তৈরি করে তুমি তোমার প্রাত্যহিক কাজগুলো সম্পাদন করতে পারবা। তো এইগুলো হচ্ছে উচ্চ স্তরের ভাষা, মনে রাখবা। এই উচ্চ স্তরের ভাষা অনেকগুলো ভাষা আছে, কিন্তু বর্তমানে অনেকগুলো ভাষা আছে, এর ভিতরে সবচেয়ে বহুল ব্যবহৃত ভাষা হচ্ছে পিএইচপি, জাভা স্ক্রিপ্ট আর পাইথন। বর্তমানে এই তিনটে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, বর্তমানে এই তিনটেই সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। আমরা সি শিখব। তুমি সি শিখলে আমরা সি লিখতে গেলে দেখবা যে আমরা এখানে কোথাও কোনো 01 বা কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করি না। তো আমরা এখানে কি ব্যবহার করি, আমরা এখানে ইংরেজি ভাষার যে বর্ণগুলো আছে সেগুলো ব্যবহার করি। তবে সি এর আরেকটা বিশেষ নাম আছে, সি কি বলা হয় মধ্যস্তরের ভাষা। আসলে নিম্ন অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের ভাষা এবং তৃতীয় প্রজন্মের ভাষা এই দুটোর মাঝামাঝি হচ্ছে কিন্তু সি। কারণ দ্বিতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় কি সাংকেতিক ভাষা, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের সংকেত ব্যবহার করা হয়। আর উচ্চস্তরের ভাষার বৈশিষ্ট্য কি, উচ্চস্তরের ভাষায় ইংরেজি ভাষার বর্ণগুলোকে ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়। কিন্তু এই যে সি, সি এর কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কারণ যেহেতু প্রথম বহুল ব্যবহৃত ভাষা হচ্ছে সি, অর্থাৎ উচ্চস্তরের প্রথম ভাষা ছিল সি, প্রথম আবিষ্কৃত ভাষা হচ্ছে সি, বাকিগুলো কিন্তু পরে আসছে। সর্বশেষ কিন্তু পাইথন আসছে, এর আগে জাভা স্ক্রিপ্ট, পিএইচপি আসছে, তোমাদেরকে আমি একটু আগে বললাম সেটা। তো সি এর একটা বিশেষ নাম আছে, সি কে বলা হয় মধ্যস্তরের ভাষা। মধ্যস্তরের কেন ভাষা বলা হয়, কারণ সে নিম্নস্তর এসে দ্বিতীয় প্রজন্ম এবং তৃতীয় প্রজন্মের ভিতরে সংযোগ সাধন করছে। এই সি ল্যাঙ্গুয়েজটা দ্বিতীয় প্রজন্ম এবং তৃতীয় প্রজন্মের ভিতরে সংযোগ সাধন করছে। অর্থাৎ এই সি লেখার সময় আমরা বিভিন্ন ধরনের সংকেত ব্যবহার করে থাকি, আবার এই ইংরেজি বর্ণমালার বর্ণগুলো কিন্তু ব্যবহার করে আমরা প্রোগ্রাম লিখি। এই কারণে সি কে বলা হয় মধ্যস্তরের ভাষা। অনেক সময় পরীক্ষায় একটা প্রশ্ন থাকে খতে 2 মার্কের জন্য, যে সি কে মধ্যস্তরের ভাষা বলা হয় কেন, বিশ্লেষণ করো। অর্থাৎ মধ্যস্তরের ভাষা বলতে আসলে কোনো কিছু নাই, বাট সি কে মধ্যস্তরের ভাষা বলা হয় এই কারণে যে সি দ্বিতীয় প্রজন্মের ভাষা এবং তৃতীয় প্রজন্মের ভাষা এই দুটোর মাঝখানে অবস্থান করে। কেন মাঝখানে অবস্থান করে, কারণ সিতে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, আবার ইংরেজি বর্ণমালার বর্ণগুলোকেও ব্যবহার করা হয়।
অর্থাৎ মানুষের ভাষাকে ব্যবহার করা হয় এই সি দিয়ে প্রোগ্রাম তৈরি করার সময়। এই জন্য সিকে বলা হয় মধ্যস্তরের ভাষা। মনে রাখবা, সির বিশেষ নাম হচ্ছে মধ্যস্তরের ভাষা, কিন্তু সে উচ্চস্তরের ভাষা সেটা ঠিক আছে। তবে বাকি এদের কাউকে কিন্তু মধ্যস্তরের ভাষা বলা হয় না। মনে রাখবা, পাইথন উচ্চস্তরের ভাষা, জাভাস্ক্রিপ্ট উচ্চস্তরের ভাষা, বাট সি উচ্চস্তরের ভাষা এবং একই সাথে সে মধ্যস্তরেরও ভাষা, কারণ সে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে এবং ইংরেজি বর্ণমালার বর্ণগুলো ব্যবহার করে গঠিত হয়। এটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবা যে সিকে মধ্যস্তরের ভাষা বলা হয় কেন, এটা 2 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে, তাহলে এইভাবেই লিখে দিবা। তার তোমরা দেখছো যে উচ্চস্তরের ভাষাগুলো আমরা কোথায় ব্যবহার করি। মনে রাখবা, শক্তিশালী যে সফটওয়্যারগুলো বর্তমানে তৈরি হচ্ছে সবই কিন্তু উচ্চস্তরের ভাষা ব্যবহার করে তৈরি। তবে সি দিয়ে কিন্তু এখন শক্তিশালী কোনো প্রোগ্রাম তৈরি করা হচ্ছে না। শক্তিশালী প্রোগ্রামগুলো তৈরি করা হচ্ছে পাইথন, জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি দিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আমরা আজ উচ্চস্তরের ভাষা নিয়ে আলোচনা করলাম। উচ্চস্তরের ভাষা আলোচনা করতে গিয়ে আমরা জানলাম যে প্রথম দুটি প্রজন্মে যে প্রবলেমগুলো ছিল সেই সবগুলো প্রবলেম কিন্তু তৃতীয় প্রজন্মের ভাষায় এসে সলভ হয়ে গেছে। এখানে ভুল সংশোধন করা সহজ, ভুল নির্ণয় করা সহজ, কিন্তু প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষায় ভুল নির্ণয় করা এবং ভুল সংশোধন করা কিন্তু কঠিন ছিল। কিন্তু তৃতীয় প্রজন্মের ভাষায় অসুবিধা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে মেমোরি বেশি প্রয়োজন হয় এবং কম্পিউটার সরাসরি এই ভাষাটা বুঝতে পারে না, এই জন্য অনুবাদক প্রোগ্রামের দরকার হয়। কিন্তু এই দুটো সমস্যা বাদ দিলে আমরা, এই দুটো মনে রাখবে, এই দুটো সমস্যা কোনো সমস্যাই না, কিন্তু সবচেয়ে বড় সুবিধা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম আর কম্পিউটারে চালানো যায়, এবং এই ভাষায় প্রোগ্রাম লিখতে হলে মেশিনের গঠন সম্পর্কে ধারণা না থাকলেও চলে, এবং মানুষের ভাষাকে ব্যবহার করে এই প্রজন্মে কি প্রোগ্রাম তৈরি করা যায়, এবং শক্তিশালী যতগুলো সফটওয়্যার তৈরি করা হচ্ছে সবই কিন্তু তৃতীয় প্রজন্মের ভাষা ব্যবহার করেই তৈরি করা হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। প্রত্যেকটি পার্ট তোমরা ভালোভাবে দেখবা, তাহলে কিন্তু সব বুঝতে পারবা। যদি মাঝখানে কোনো পার্ট মিস দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ধরতে সমস্যা হবে।